নমস্কার, ইজি এডুকেশনে আপনাদের স্বাগত জানাই। আপনি যদি কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করছেন সাচ অ্যাজ ইউপিএসসি, ডব্লিউবিসিএস, এসএসসি, তাহলে আপনি আমাদের চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনটা প্রেস করে নেবেন তাকি রেগুলার আপডেট আপনার ফোনে পৌঁছে যায়। তো আজ আমরা পলিটিক্স সেশন শুরু করছি। এই সেশনে আমরা রাষ্ট্রবিজ্ঞান পড়বো, আজ ফার্স্ট পার্ট। তো আমি এটা ডেসক্রিপটিভ টাইপের চেষ্টা করেছি। ফার্স্ট আমরা এই পার্টে কি পড়ব, সংবিধান কি, সংবিধান গঠনের আমাদের ঐতিহাসিক পটভূমি, গণপরিষদ, সংবিধানের গঠন আর সংবিধানের উৎস। ঠিক আছে, তো ঠিক আছে শুরু করছি আজের পার্ট। আমাদের সব থেকে প্রথমে এটা জানা দরকার যে সংবিধান কি। ম্যাক্সিমাম স্টুডেন্টরা হয়তো পল সায়েন্স অপশনাল রেখেছে, কিন্তু এটাই বলতে পারে না যে কনস্টিটিউশন বা সংবিধান কী আসলে। ঠিক আছে, তো চলো দেখে নিই। আজ সংবিধান হলো দেশের সর্বোচ্চ আইন, যার উপর ভিত্তি করে রাষ্ট্র ব্যবস্থা, সরকারের মূল নীতিগুলি প্রতিফলিত হয়। এই সংবিধানের নিয়ম কানুনের উপর ভিত্তি করে সরকার পরিচালনা, সরকার ও নাগরিকদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। ওকে, তাহলে আই হোপ কি এটা ক্লিয়ার হয়ে গেছে যে সংবিধান কি। ঠিক আছে, চলো দেখে নিই নেক্সট। তো আমাদের যে সংবিধান গঠনের যে পটভূমিকা ছিল সেটাই দেখবো আমরা। হুম 1906 সালে প্রথম ভারতের জন্য পৃথক গণপরিষদের দাবি উত্থাপিত হয়। তো এই সালটা আমাদের খুব মনে রাখা দরকার যে প্রথম দাবি কখন এসেছিল গণপরিষদ গঠনের জন্য। তো সেটা এসেছিল 1906-এ। আবার কি হয়, 1906-তে জাতীয় কংগ্রেস প্রথম স্বরাজ প্রস্তাব প্রকাশ করে। এরপর কি হয়, 1922 সালে গান্ধীজি তার একটা পত্রিকা ছিল যেটা খুব ফেমাস, ইয়ং ইন্ডিয়া পত্রিকা, সেখানে গণপরিষদ অপরিহার্য বলে দাবি করেন তিনি। ঠিক আছে, তারপর স্বরাজ দল কবে প্রতিষ্ঠা হয়েছিল এটাও আমাদের মনে রাখা দরকার, 1923-এ। ঠিক আছে, স্বরাজ দল কী করে, একটা আলাদা সংবিধান গঠনের দাবি জানায়। নেক্সট 1927 সালে স্যার মানবেন্দ্রনাথ রায়, MN রয় নামেই আমরা বেশি জানি যাকে, তিনি কি করেন, একটি গণপরিষদ গঠনের বিষয়ে প্রস্তাব উত্থাপন করেন তিনি। ঠিক আছে, নেক্সট ভারতীয় সংবিধান প্রণয়নে প্রথম সর্বদলীয় পদক্ষেপ কখন গ্রহণ করা হয়, 1928 সালে। তো এখানে একদম সামারিতে আমরা যদি রিভিশন করি তাহলে কি হয়, প্রথম গণপরিষদ গঠনের যে দাবি উত্থাপিত হয় 1906-এ। তারপর কি হয়, 1906-তে প্রথম স্বরাজের প্রস্তাব উত্থাপনা করা হয়। 1922-এ গান্ধীজি তার ইয়ং ইন্ডিয়া পত্রিকাতে গণপরিষদ স্থাপন অপরিহার্য বলে তিনি দাবি করেছিলেন। পরে মানবেন্দ্রনাথ রায় 1927-এ গণপরিষদ গঠনের প্রথম প্রস্তাব দাবি করেন। আর ভারতীয় সংবিধান প্রণয়নে প্রথম সর্বদলীয় পদক্ষেপ গ্রহণ করা হয় 1928-এ। ঠিক আছে, নেক্সট 1935 সালে ভারতের জাতীয় কংগ্রেস দাবি করেন যে ভারতের জনগণ বাইরের কোনো প্রভাব, মানে কোনো বিদেশি শক্তির প্রভাব ছাড়াই তারা সংবিধান রচনা করার অধিকার ভোগ করবে। মানে ওরা এটা ডিমান্ড করে সরকারের কাছে, সেই তৎকালীন ব্রিটিশ সরকারের কাছে, যে ভারতের যে কনস্টিটিউশন হবে, ভারতের যে সংবিধান হবে, সেটা কিন্তু ভারতীয়রা বা বিদেশি কোনো শক্তির প্রভাব ছাড়া বানাবে। ঠিক আছে, তারপর কি হয়, 1936 সালে কংগ্রেসের প্রথম অধিবেশনে গণপরিষদ গঠনের ব্যাপারে সঠিক পদক্ষেপ গ্রহণ করা হয়। মানে প্রথমবার 1936-এ একটা পদক্ষেপ গ্রহণ করা হয়। তারপর কি হয়, 1938 সালে স্যার পণ্ডিত জওহরলাল নেহরু ঘোষণা করেন যে সার্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের ভিত্তিতে একটি নির্বাচন গণপরিষদ দ্বারা সংবিধান গঠন হবে। তো সার্বজনীন প্রাপ্তবয়স্ক মানে যেটা অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি আমরা বলি, ঠিক আছে, তার ভিত্তিতে গণপরিষদ সংবিধান রচনা করবে। তারপর কি হলো, আগস্ট ঘোষণা, যেটা আমাদের এসেছিল 1942-এ। ঠিক আছে, আগস্ট ঘোষণা মানে ভারত ছাড়ো আন্দোলনের সময় ছিল সেটা। আগস্ট ঘোষণার দ্বারা ব্রিটিশ ও তার মধ্যে যে সংবিধান গঠনের বিষয়টি নিজেদের নিজস্ব ব্যাপার, ওরা এই সময় মেনে নেয় যে সংবিধান গঠনের যেটা অধিকার সেটা ভারতীয়দের নিজস্ব পার্সোনাল ব্যাপার। ঠিক আছে, নেক্সট তারপর কি হয়,
ক্যাবিনেট মিশন প্রস্তাব দ্বারা 1946 সালে গণপরিষদ গঠিত হয়। তাহলে ফাইনালি ক্যাবিনেট মিশনের প্রস্তাব অনুযায়ী 1946-এ গণপরিষদ গঠিত হয়, আর এই গণপরিষদের দ্বারাই ভারতীয় সংবিধানের গঠন শুরু হয়। ঠিক আছে, এরপর দেখে নিই কতজন মেম্বার ছিল সেই সময়। তো গণপরিষদ যখন স্থাপন হয় সেই সময় টোটাল মেম্বার সংখ্যা ছিল 389। ঠিক আছে, 389। তার মধ্যে কি হয়, কোথায় কোন কোন জায়গা থেকে সিলেকশনটা হয়েছিল? ব্রিটিশ শাসিত প্রভিন্স, যেটা ইংরেজ রাজ যেখানে ছিল সরাসরি, যেখানে ব্রিটিশ রাজ করতো। কারণ আমরা এই সময় জানি দু ধরনের প্রভিন্স ছিল জেনারেলি, মেনলি। তার মধ্যে হচ্ছে কিছুটা ছিল যারা আমাদের ভারতীয় রাজারা শাসন করতো, আর কিছুগুলো রাজ্য ছিল যেগুলো সরাসরি ব্রিটিশ রাজ চলতো। তো সেই ব্রিটিশ শাসিত প্রদেশ থেকে ছিলেন 292 জন। দেশীয় রাজ্য যেগুলো আমাদের দেশীয় রাজারা রাজ করতেন, সেখান থেকে ছিলেন 93 জন। 3 জন ছিলেন কমিশনার শাসিত অঞ্চল থেকে, আর ব্রিটিশ বালুচিস্তান থেকে ছিলেন 1 জন। ঠিক আছে, তো এটা হচ্ছে টোটাল স্ট্রাকচার আমাদের। আর এখানে আরেকটা জিনিস আমাদের খেয়াল রাখা উচিত, যে যখন ভারত ভাগ হয় এই সংখ্যাটা কমে 299 হয়ে গেছিল। ঠিক আছে, চলো নেক্সট দেখে নিই। গণপরিষদের প্রথম অধিবেশন বসে 1946 সালের 9 ডিসেম্বর। তো ফার্স্ট অধিবেশনটা কখন বসেছিল এটাও কিন্তু ইম্পর্টেন্ট, এক্সামে অনেকবার এসেছে এটা। ঠিক আছে, 1946 সালের 9 ডিসেম্বর। আর সেখানে প্রথম আমাদের গণপরিষদের সভাপতি সিলেক্ট হয়েছিলেন, সিলেক্ট হননি মানে অস্থায়ীভাবে উনি নির্বাচিত হয়েছিলেন। তো উনি ছিলেন ডক্টর সচ্চিদানন্দ সিনহা। তো যদি এটা বলা হয় যে গণপরিষদের প্রথম সভাপতি কে ছিলেন, তাহলে কিন্তু সচ্চিদানন্দ সিনহা হবেন, আর উনি কিন্তু অস্থায়ী ছিলেন। 9 ডিসেম্বর উনি সিলেক্ট হয়ে ওনাকে সভাপতি বানানো হয়েছিল, আর 11 ডিসেম্বর নির্বাচন করা হয়। সেখানের মাধ্যমে প্রথম স্থায়ী সভাপতি কে হয়েছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ঠিক আছে, তো এই দুটো কোশ্চেনে মোস্ট রিপিটেড কোশ্চেন, এসএসসি ডব্লিউবিসিএসে তো বারবার এসেছে, এগুলো রেলওয়ে এক্সামেও এসেছে, এটা ইভেন অনেকবার এসেছে। ঠিক আছে, প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামে এটা কিন্তু মোস্ট রিপিটেড কোশ্চেন, যে প্রথম সভাপতিকে সচ্চিদানন্দ সিনহা, প্রথম নির্বাচিত সভাপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। খুব কনফিউজিং, কিন্তু মাথায় যেমন থাকে আগে থেকে এটা ভুল না হয়। ঠিক আছে, নেক্সট 1947-এ কি হচ্ছে, হ্যাঁ 1947-এ হরেন্দ্র কুমার মুখার্জিকে গণপরিষদের সহ সভাপতি করা হয়। ঠিক আছে, তো সভাপতি দেখে নিলাম, আর সহ সভাপতি কে ছিলেন? হরেন্দ্র কুমার মুখার্জি। অনেক জায়গায় অপশান এটা HK মুখার্জিও থাকতে পারে। ঠিক আছে, তারপর গণপরিষদের সাংবিধানিক পরামর্শদাতা বা কনস্টিটিউশনাল অ্যাডভাইজার কে ছিলেন? BN রাও। তো এই দুজনের নামও আমাদের জন্য এক্সামের জন্য খুব ইম্পর্ট্যান্ট, মনে রাখবে। গণপরিষদের সংখ্যা কমে গিয়ে 299 হয়। এখনই আমি মেনশন করলাম এটা একটু আগেই। 299 কেন হয়? কারণ মুসলিম লীগের যে সদস্যরা ছিল, যখন দেশ বিভাজন হয় তারা প্রত্যাহার করে সদস্য পদ থেকে। ঠিক আছে, তো 1947 সালের 29 আগস্ট সংবিধান রচনার জন্য ডক্টর BR আম্বেদকরের নেতৃত্বে খসড়া কমিটি বা ড্রাফট কমিটি, যেটা ড্রাফট কমিটি গঠন হয়েছিল। তাহলে খসড়া কমিটির এই মেম্বারগুলো অনেক সময় দিয়ে দেয়, যেটা পেয়ার অ্যারেঞ্জমেন্ট থাকে না, তার মধ্যে অনেক সময় চলে এসে এটা ম্যাচের মধ্যে। তো এই নামগুলো একটু মনে রাখবে, জাস্ট এটা আইডিয়াটা থাকা দরকার যে কে ছিল আর কে ছিল না মেম্বারের মধ্যে। ঠিক আছে, তো ড্রাফট কমিটির আমাদের যে মেম্বাররা ছিল তাদের মধ্যে হচ্ছে N গোপাল স্বামী আয়েঙ্গার, আহ্লাদি কৃষ্ণ স্বামী আয়ার, KM মুন্সি, সৈয়দ মোহাম্মদ শহীদুল্লাহ, BL মিত্র, আর DP খৈতান। ঠিক আছে, এগুলো হচ্ছে মেম্বার। এগুলো একটু ভালোভাবে দেখে নেবে, নোটসটা আমি প্রোভাইড করে দেবো টেলিগ্রাম চ্যানেলে। ঠিক আছে, নেক্সট খসড়া কমিটি 1948-এ, মানে ড্রাফট কমিটি যেটা ছিল, (1948) 21 ফেব্রুয়ারি, 21 ফেব্রুয়ারি
তো খসড়া কমিটি বা ড্রাফট কমিটি প্রথম তার খসড়া ড্রাফট প্রকাশ করেছিল 21 ফেব্রুয়ারি 1948। এখানে একটা জিনিস আমরা মেনশন করতে পারি কি 21 ফেব্রুয়ারি একটা ফেমাস ডে, কি আমরা সেই দিনটাকে কি ভাষা দিবস পালন করি, তাই তো? খুব ইম্পর্টেন্ট কিন্তু এটাও, ঠিক আছে। তারপর কি হয়, খসড়াটি জনগণের উদ্দেশ্যে প্রচার করা হয় ওই দিনে। আলোচনা সংশোধনের জন্য 8 মাস সময় নেওয়া হয়। সেদিন এটা পেশ করা হয় 21 ফেব্রুয়ারি 1948-এ। তারপর এটা আলোচনা আর সংশোধন করার জন্য পুরো 8 মাস সময় নেওয়া হয়, ঠিক আছে। এরপর অবশেষে 1949 সালের 26 নভেম্বর গণপরিষদের সংবিধান গৃহীত হয় এবং গণপরিষদের সভাপতি স্বাক্ষর করেন। তো এই দিনটাও খুব ইম্পর্ট্যান্ট। এখানে কিন্তু একটা পাজলিং কোশ্চেন আসে, গৃহীত হয়, ঠিক আছে। তো গৃহীত হয় আর একটা হচ্ছে কার্যকরী হয়, এই দুটোর মধ্যে অনেকে অনেক সময় গুলিয়ে ফেলে, এটা কিন্তু যেন কখনোই না হয়। গৃহীত মানে সেদিন রেডি হয়ে যায়, এটা সিগনেচার করে অ্যাকসেপ্ট করা হয় আমাদের কনস্টিটিউশনটাকে বা সংবিধানটাকে। আর কার্যকরী মানে হয় লাগু হয় সেই দিন থেকে। তো যদি বলা হয় যে গৃহীত কবে হয়, 1949-এর 26 নভেম্বর আমাদের কনস্টিটিউশনটা গৃহীত হয়। আর কার্যকরী হয় 1950-এর 26 জানুয়ারি। এই 26 জানুয়ারির পিছনে অনেক বড় একটা ইতিহাস আছে, সেই জন্য 26 জানুয়ারিটাকে সিলেক্ট করা হয় কনস্টিটিউশনকে লাগু করার জন্য। আর এই 26 নভেম্বর দিনটাকে আমরা কনস্টিটিউশন ডে হিসাবে পালন করি, ঠিক আছে। নেক্সট দেখে নিই, ভারতের সংবিধান গঠন করতে টোটাল সময় কত লেগেছিল? এটাও কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। কতদিন সময় লেগেছিল? প্রায় 3 বছর, 2 বছর 11 মাস 18 দিন সময় লেগেছিল, ঠিক আছে। এরপর দেখে নিই, চলো। সংবিধান গঠন করার জন্য আমাদের সংবিধান গঠনকর্তারা কি করেছিলেন? টোটাল 60টি দেশের সংবিধানকে তারা পাঠ করেছিলেন, 60। এটা কিন্তু নাম্বারটা ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। 60টা দেশের কনস্টিটিউশনকে তারা পাঠ করেছিলেন, তার বিশ্লেষণ করেছিলেন, তার মধ্যে যেটা সবচেয়ে বেস্ট পার্ট সেগুলো ওনারা আমাদের দেশের সংবিধানে অ্যাড করেছেন। আর এই সংবিধান বা ড্রাফট সংবিধান, যেটা আমাদের ড্রাফট কনস্টিটিউশনটাকে বানাতে টোটাল 114 দিন সময় লেগেছিল, ঠিক আছে। নেক্সট, আর এতে খরচা, আমাদের যে কনস্টিটিউশনটা এত বড় একটা সবচেয়ে বৃহৎ কনস্টিটিউশন যেটা তৈরি হয়েছিল, সেই সংবিধান তৈরি করতে টোটাল খরচা হয়েছিল 64 লাখ সেই সময়ের, ভাবো, মানে একটা হিউজ অ্যামাউন্ট, ঠিক আছে। তারপর দেখো 24 জানুয়ারি 1950 গণপরিষদের শেষ অধিবেশন হয়েছিল। এটাও কিন্তু WBCতে এসেছে কোশ্চেনটা অলরেডি, ঠিক আছে। পিএসসির কোশ্চেনগুলো তো পেয়ে যাবে, এগুলো কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট। তাহলে শেষ অধিবেশনটা হয়েছিল 24 জানুয়ারি 1950, এটা আগেই অ্যাড করা ছিল। তারপর 24 জানুয়ারি আর 26 জানুয়ারি এটা গৃহীত হলো। তো 24 জানুয়ারি যেটা কাজটা ছিল, গণপরিষদের যারা সদস্যরা ছিল তারা সবাই স্বাক্ষর করেছিলেন এখানে, ঠিক আছে। এরপর আমরা দেখে নেব সংবিধানের উৎস, কোন কোন দেশের কোন কোন ধারণাগুলো আমরা অ্যাডপ্ট করেছি, ঠিক আছে। চলো দেখে নিয়ে যাক। সবচেয়ে বেশি যে আইনটার কন্ট্রিবিউশন ছিল সেটা হচ্ছে আমাদের 1935-এর ভারত শাসন আইন। তো এই ভারত শাসন আইন থেকে আমরা কি কি জিনিস নিয়েছিলাম? সবচেয়ে প্রথমে যেটা নিয়েছিলাম আমরা, কেন্দ্র ও রাজ্য সম্পর্ক নীতি, ঠিক আছে। রাজ্য ও কেন্দ্রের মধ্যে কীরকম রিলেশন হবে, সেন্টার স্টেট রিলেশনশিপ, যেটা এটা আমরা নিয়েছিলাম 1935-এর ভারত শাসন নীতি থেকে। তারপর যুক্তরাষ্ট্রীয় বিচার বিভাগের ক্ষমতা, আমাদের যে ফেডারেল জুডিশিয়ারি পাওয়ার, যেটা ফেডারেল জুডিশিয়ারি, ইংলিশে যদি বলো এটা আসবে ফেডারেল পাওয়ার অফ জুডিশিয়ারি। এটা আর কি নেওয়া হয়েছিল? রাজ্যপালের দপ্তর, মানে অফিস অফ দ্য গভর্নর। আই হোপ কি যাদের একটু অসুবিধা হচ্ছে, সব মানে অনেকেই তো আছে যারা ইংলিশ মিডিয়ামের, তো তাদের জন্য আমি জাস্ট একটু মেনশন করে দিচ্ছি যে এটা কি, যাতে কারো না অসুবিধা হয়। অফিস অফ গভর্নর,
এখানে লিখতে খুব প্রবলেম। তারপর হচ্ছে পাবলিক সার্ভিস কমিশন, আমাদের যেটা পিএসসি, এর ধারণাটাও কিন্তু আমরা এখান থেকেই নিয়েছি। এমার্জেন্সি প্রভিশন, প্রশাসনিক বিবরণ, এগুলো কিন্তু 1935-এর ভারত শাসন আইন থেকে আমরা নিয়েছি। ঠিক আছে, এরপর হচ্ছে সবচেয়ে বেশি যে দেশের ছাপ আমাদের সংবিধানে আমরা দেখতে পাই সেটা হচ্ছে ব্রিটেনের সংবিধান। কি আমরা নিয়েছি ব্রিটেন সংবিধান থেকে? সংসদীয় শাসন ব্যবস্থা, যেটা হচ্ছে পার্লামেন্টারি গভর্নমেন্ট আমাদের, এক নাগরিকত্ব বা সিঙ্গেল সিটিজেনশিপ, আইনের অনুশাসন বা রুল অফ ল, ঠিক আছে, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, যেটা হচ্ছে বাইক্যামেরালিজম, আর আইন গঠনের পদ্ধতি। আর একটা জিনিস আছে কোর্ট অফ রেকর্ড। আইনের অনুশাসন মানে এটাই যে আইন কানুন কীভাবে, ল মেকিং যে প্রসিডিউরগুলো কীভাবে আইন বানানো হবে, সেই সমস্ত কিছু আমরা ব্রিটেনের সংবিধান থেকে এগুলো অ্যাডপ্ট করেছি। ঠিক আছে, চলো, আই হোপ এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। অ্যান্ড এই যতগুলো দেওয়া আছে এখানে, যতগুলো আমি দিয়েছি উৎসগুলো, সব ভালোভাবে পড়বে। আমি পিডিএফটা প্রোভাইড করে দেব, গ্রুপ থেকে পেয়ে যাবে। সংসদীয় শাসন ব্যবস্থা, এক নাগরিকত্ব, আইনের অনুশাসন, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা আর আইন গঠনের পদ্ধতি, এগুলো আমরা সব কিছু ব্রিটেনের সংবিধান থেকে নিয়েছি। নেক্সট দেখে নিই। তারপর হচ্ছে যার প্রভাব এর চেয়ে বেশি দেখা যায় ব্রিটেনের পর, সেটা হচ্ছে আমেরিকার সংবিধান। আমেরিকার সংবিধান থেকে আমরা কি নিয়েছি? প্রস্তাবনা, যেটা আমাদের প্রিম্বেল নিয়েছি। বিচার বিভাগীয় স্বাধীনতা, মানে যেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি। আমাদের জুডিশিয়ারি কিন্তু কারোর উপর কোনো ডিপেন্ডেন্সি নেই। জুডিশিয়ারি স্বতন্ত্রভাবে নিজের বিচার দেয়, সে কোনো পার্টি, পলিটিক্স বা পার্লামেন্ট কারো কাছে দায়বদ্ধ থাকে না। ঠিক আছে, তো এই যে ধারণাটা, এটা আমরা নিয়েছি আমেরিকার সংবিধান থেকে। বিচার বিভাগীয় পর্যালোচনা, উপরাষ্ট্রপতি, মানে হচ্ছে ভাইস প্রেসিডেন্ট যিনি হবেন এক্স অফিসিও চেয়ারম্যান অফ আপার হাউস। এই জিনিসটা, বা উপরাষ্ট্রপতি, বিচার বিভাগ মানে শাসন ব্যবস্থীয় যে বিচার বিভাগীয় পর্যালোচনা, শাসন বিভাগের ব্যাপার নিয়ে যদি ডিসকাশন হয় অনেক সময়, তো সেই জিনিসটাও কিন্তু নিয়েছি আমরা আমেরিকার সংবিধান থেকে। রাজ্যসভার সভাপতি কে হবেন, সেই জিনিসটাও কিন্তু আমেরিকার সংবিধান থেকে নিয়েছি। রাজ্যসভার একজন সভাপতি থাকবেন, এই ব্যাপারটা, এই ধারণাটাই আমরা আমেরিকা থেকে বড় করেছি। তারপর আছে আমাদের সবচেয়ে ইম্পর্ট্যান্ট, মোস্ট ইম্পর্ট্যান্ট প্রস্তাবনা, এটাও মানে রিপিটেড কোশ্চেন, এই দুটোই, যে আমাদের প্রিম্বেল আর হচ্ছে ফান্ডামেন্টাল রাইট, এই দুটো নিয়েছি আমরা আমেরিকার সংবিধান থেকে। তারপর হচ্ছে রাষ্ট্রপতি শাসন বিভাগীয় প্রধান, তো এই ব্যাপারটাও আমরা আমেরিকার সংবিধান থেকে নিয়েছি। সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসারণ, ইমপিচমেন্ট পদ্ধতি যেটা, সেটা আমেরিকার সংবিধান থেকে নিয়েছি। ঠিক আছে, নেক্সট হচ্ছে কানাডার সংবিধান। কানাডার সংবিধান থেকে আমরা কি নিয়েছি? রাজ্যপাল নিয়োগ কেন্দ্রের হাতে থাকবে, এই বিষয়টা আমরা নিয়েছি। যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় একটি শক্তিশালী সরকারের উপস্থিতি, এটা নিয়েছি। সুপ্রিম কোর্টের পরামর্শদান এলাকা, অ্যাডভাইজারি জুরিসডিকশন যেটা, ঠিক আছে। নির্বাচন কমিশন বা ইলেকশনাল কমিশনের যে ব্যবস্থাটা, এটাও কিন্তু কানাডার সংবিধান থেকে নিয়েছি। আর একটা কি সবচেয়ে ইম্পর্টেন্ট, সৃষ্ট ক্ষমতা কেন্দ্রের হাতে থাকবে, মানে বাকি যে সমস্ত পাওয়ারগুলো আছে এগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের মধ্যে থাকবে, এটাও কিন্তু কানাডার সংবিধান থেকে আমরা নিয়েছি। ঠিক আছে, নেক্সট আয়ারল্যান্ডের সংবিধান। তো আয়ারল্যান্ডের সংবিধান থেকে আমরা একটা মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস নিয়েছি, যেটা হচ্ছে আমাদের ডিপিএসপি আমরা বলি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, বা রাজ্য পরিচালনার নির্দেশমূলক নীতি। এটা আয়ারল্যান্ড থেকে নিয়েছি। রাজ্যসভার সভাপতি মনোনয়নের পদ্ধতি যেটা,
সেটা আয়ারল্যান্ডের থেকে নিয়েছি। আর রাষ্ট্রপতির নির্বাচন, এটা আয়ারল্যান্ডের থেকে নিয়েছি। তো আয়ারল্যান্ডের থেকে আমরা মোট 3টে জিনিসই নিয়েছি, মনে রাখবে ভালোভাবে। খুবই বারবার এই ভিডিওটা দেখতে পারো, বারবার দেখলে জিনিসগুলো মাথায় থাকবে, বা পড়তে পারো, যেটা তোমাদের বেটার লাগে। আমি PDF তো দিয়ে দিচ্ছি। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে জার্মান সংবিধান। জার্মান থেকে আমরা কী নিয়েছি, সেই সময় কী ছিল এটা, ওয়েমার কনস্টিটিউশন অফ জার্মানি যেটা বলতে পারো। তো ওখান থেকে আমরা নিয়েছি আপাতকালীন অবস্থা যেটা হয়। আর জরুরি অবস্থাকালে মৌলিক অধিকারগুলির উপর বিধিনিষেধ আরোপ করা হয়, সেটা আমরা জার্মানের সংবিধান থেকে নিয়েছি। নেক্সট আসছে অস্ট্রেলিয়ার সংবিধান। তো অস্ট্রেলিয়ার সংবিধান থেকেও আমরা 3টে জিনিস নিয়েছি। যুগ্ম তালিকা, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, মানে হচ্ছে কি কনকারেন্ট লিস্ট, রাইট। আর প্রস্তাবনার ভাষা, আমাদের প্রিম্বেলের যে ভাষাটা হবে, মানে কিভাবে যে লেখার ধরনটা, এটা নিয়েছি আমরা অস্ট্রেলিয়া থেকে। আর একটা জিনিস নিয়েছি ফেডারেল জুডিশিয়ারি বিভাগ, যেটা যুক্তরাষ্ট্রীয় বিচার বিভাগ, এই জিনিসটা নিয়েছি, ঠিক আছে। তো দেখে নেবে এগুলো আরেকবার, বারবার বলে দিচ্ছি, খুব ইম্পর্টেন্ট কিন্তু প্রত্যেকটা, মানে সোর্সগুলো যে কোনো সময় যে কোনো এক্সামে দেয়। জেনারেল তুমি 1-2টো কোশ্চেন পেয়েই যাবে, যদি যেখানে জিকে পোর্শনটা একটু বেশি থাকে। WBCS আদার্স সিভিল সার্ভিসের জন্য তো ইম্পর্টেন্ট আছেই, বাকি PSC মিসলেনিয়াস বা যে কোনো ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য কিন্তু পল সায়েন্স আমাদের অবশ্যই ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে আমাদের দক্ষিণ আফ্রিকা সংবিধান। তো দক্ষিণ আফ্রিকা সংবিধান থেকে আমরা নিয়েছি রাজ্যসভার সভাপতি নির্বাচন, সংবিধান সংশোধন, আমাদের যেটা কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের প্রসিডিউর থাকে, যেটা আর্টিকেল 368 আছে, ঠিক আছে। তো এটা আমরা ফ্রান্সের সংবিধান থেকে আমরা কী নিয়েছি, প্রজাতান্ত্রিক শাসন ব্যবস্থা, স্বাধীনতা, সাম্য এবং ভ্রাতৃত্ববোধের ধারণা, ঠিক আছে। তো ফ্রান্সের থেকে আমরা কি পেলাম, যেটা ইংলিশে তোমরা বলবে রিপাবলিকান সিস্টেম নিয়েছি। আইডিয়া অফ লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্র্যাটার্নিটির যে ধারণা, এগুলো আমরা ফ্রান্সের থেকে নিয়েছি, ওকে। লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্র্যাটার্নিটি, এই কনসেপশনগুলো আমরা ফ্রান্সের থেকে নিয়েছি। নেক্সট দেখে নিচ্ছি রাশিয়ার থেকে আমরা নিয়েছি ফান্ডামেন্টাল ডিউটি, ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট। ফান্ডামেন্টাল ডিউটি নিয়েছি। আর নিয়েছি পরিকল্পিত অর্থনীতি, যেটা হচ্ছে আমাদের প্ল্যান্ড পঞ্চবার্ষিকী পরিকল্পনা, ঠিক আছে। নেক্সট প্রস্তাবনাতে বিচারের যে ধারণা, সেটা নিয়েছি, ঠিক আছে। নেক্সট আজকের সেশনে এইটুকুই। তোমরা যদি কেউ UPSC, WBCS বা SSC, রেলওয়ে যে কোনো এক্সামের প্রিপারেশন করছো, আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারো, ইজি এডুকেশন ঋতু। এখানে তোমরা যে কোনো ধরনের সাজেশন আমাকে দিতে পারো, কী ধরনের সেশন তোমরা চাইছো আমাকে অবশ্যই ফিডব্যাক দিয়ে জানাবে। এই সেশনটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চেষ্টা করুন চ্যানেলটাকে একটু স্প্রেড করতে, শেয়ার করবেন বন্ধুদের সাথে। এটা রিকোয়েস্ট রইল সবার কাছে, কি কমসে কম 5 জন বন্ধুর সাথে তো শেয়ার করবেন, আশা করছি। আর এভাবে জুড়ে থাকুন। ভিডিওটা দেখার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ।